হৃদমায়ার প্রেমগাথা পর্ব ১৭। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেল স্টেশনে নামল আরিফ। পেছনে দুই বোন বসা, মায়া আর জুই। সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানু। আরিফ ভাড়া মিটিয়ে পেছনে আসতে সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পেছনে দাঁড়িয়ে জায়গা দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড় করালো সাইডে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নোয়ালো সিএনজির ভেতরে। আরিফ যখন একে একে নিজের ব্যাগপত্র টানছিল, তখনই কোথা থেকে ৩-৪ জন ছেলে এসে হাজির হলো তার সম্মুখে। ভদ্রতা দেখে ফুলবানুকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর পেয়ে লাকেজ রেখে আরিফ পেছনে ফিরতেই চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চিনে তাদের, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে, এমনকি মায়ের কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে ছেলেগুলো বকাটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলে ওরা। রাজনীতি করে, কিন্তু ভালো ছেলে কাতারে পড়ে। আরিফ যে এলাকায় থাকে সেই এলাকারই ছোট ভাই ওরা। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম সালাম, এই তো বাড়িতে যাচ্ছিলাম আর কি। তা তোমাদের কি খবর? হঠাৎ এখানে কেন তোমরা? সামনের ছেলেটির নাম তপু, মূলত সেই সালাম দিল আরিফকে। তপু নামক ছেলেটি সরল হেসে ভদ্রতা দেখিয়ে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে বলল, এই তো ভাই, ঢাকা যাচ্ছি। হৃদ ভাইয়ের পরিবার ঢাকায় আছেন, ওনাদের পারিবারিক বিয়ে বলে আমাদেরকে যেতে দাওয়াত করেছেন। সেখানেই যাব ট্রেনে করে আমরা। তবে যাওয়ার পথে দেখলাম আপনারা এখানে দাঁড়িয়ে, তাই এগিয়ে আসলাম আর কি। ব্যাগগুলো আমাদের দিন আরিফ ভাই, আমরা নিয়ে যাচ্ছি। এই শরীফ, বাকি ব্যাগগুলা বের কর তো গাড়ি থেকে তোরা। তপু নামক ছেলেটির আদেশে বাকি ছেলেগুলো তাই করলো। আরিফকে হঠাৎ আগত ছেলেগুলোর সঙ্গে বেশ সখ্যতা দেখিয়ে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে মায়ার। আরিফ সচরাচর বাইরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না যখন সঙ্গে মায়া বা জুই থাকে। বোনেদের সেফটির কথা ভাবে তাই। তাহলে এখন কেন এই অপরিচিত ছেলেগুলোর থেকে সাহায্য নিচ্ছে, সেটা মাথায় আসছে না মায়ার। আরিফ সবাইকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটল। অনলাইনে কাটা টিকিটগুলো মোবাইল দেখিয়ে কাউন্টার থেকে কাগজের টিকিট নিতে হবে বলে। ততক্ষণে জুই ফুলবানু বেগমকে ধরে নিয়ে এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোতে বসতে। মায়া তাদের পিছনে, হাতে ছোটখাটো কাপড়ের ব্যাগ, কাদের একপাশে ঝুলছে মেয়েলি ছোট্ট ব্যাগ। সেথায় ফোনের শব্দ আসলে বেখেয়ালি মায়া হাঁটা থামিয়ে ব্যাগ থেকে ফোন নিতে চাইলে বাধা দেয় তপু নামক ছেলেটি। সে আগের ন্যায় ভদ্রতা দেখিয়ে ছোট গলায় মায়াকে শুধিয়ে বলে, ভাবি আগে কোথাও বসেন, তারপর ফোন রিসিভ করবেন। এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে। তপুর ভদ্র ভাষায় ছোট করে ভাবি ডাকায় বিস্ফোরণের ঘাড় ঘুরিয়ে তাকায় মায়া। মায়ার সাথে সাথে সামনে থেকে জুয়ো তাকায় ফুলবানু বেগমের হাত ধরে চেয়ারে বসতে বসতে। তপুকে ছোট গলায় মায়াকে ভাবি ডাকতে শুনেছে জুই। মূলত এই জন্য জুয়ো চমকিত, কিন্তু ফুলবানু বেগমের সামনে কিছু বলতে নারাজ জুই। বিস্ফোরণে মায়া কিছু বলবে, তখনই শরীফ নামক ছেলেটি প্ল্যাটফর্মের চেয়ারের পাশে ব্যাগগুলো রাখতে রাখতে মায়াকে বসার জায়গা দেখিয়ে তপুর ন্যায় সেম ভদ্রতা দেখিয়ে ছোট্ট গলায় বলল, ভাবি আপনি এই চেয়ারটাতে বসুন, এখানে কোনো ছেলেরা আসবে না, আমরা সবাই আছি আশেপাশে, আপনি বসুন প্লিজ। বিস্ফোরণে মায়া হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে। আজকাল প্রায়ই মায়ের সাথে এমন হয়, চেনা নেই জানা নেই, ইয়া দামড়া দামড়া বড় বড় ছেলে পেলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজনের আবার কি ভদ্রতা, আহ, দেখলেই মনটা জুড়িয়ে যায় মায়ার। অথচ কে কার বউ সেইটাই জানে না মায়া। আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন মায়া এই জাতির জাতিগত ভাবি হয়। কিন্তু এই জাতির জাতিগতর ভাইটাকে আজও মায়া জানতে পারল না। মায়া তো বিবাহিত, মায়ের একটা হারিয়ে যাওয়া স্বামী আছে, সে আজও নিখোঁজ। মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না হয় সেও কারো ভাবি হয়। কিন্তু যেখানে মায়ার গোটা স্বামীটাই খোঁজ খবর নেই, সেখানে মায়া এই জাতির ভাবি হয়ে বসে আছে। এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে, কে সে? কাকে জড়িয়ে মায়াকে এত এত ভাবি ডাকা হয়? কে সে? তাহলে সবাই এটাই উত্তরে আসে, আমাদের ভাই ভাবি। উৎসুক মায়া ফের প্রশ্ন করে, আপনার ভাইটা কে? তাদের উত্তর, আপনার স্বামী ভাবি। থমথমে খেয়ে মায়া এর বেশি প্রশ্ন কাউকে করতে পারে না।
কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়েব হয়ে যায়। মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ার সম্মুখ থেকে। হতাশ মায়া আজকাল ডিপ্রেশনে ভুগছে। একদিকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেত মায়ার কপালে জুটেছে। এর জন্য শান্তিতে ফ্রেন্ডদের সাথে কোচিংয়ের পরে কোথাও আড্ডাও দিতেও পারে না জ্বালায়। মায়া আজকাল রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকাওয়ালা মামার ফুচকা খেতে পারে না। যদি মায়া খাওয়ার জন্য যায় তাহলে দেখা যাবে কোথাও থেকে কেউ না কেউ সেখানে চলেই আসবে। একদম অপরিচিত মুখ মায়ার কাছে তারা, অথচ মায়ার সাথে তারা এত নম্রতা ভদ্রতার সহিত বিনয়ী কথা বলবে যেন মায়া খুব বড় ধরনের সম্মানিত ব্যক্তি হয় তাদের। প্রথম দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দিবে, তারপর বিনয়ী সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে, ভাবি এই রাস্তাঘাট ভালো না, ভাইয়ের নিষেধ আছে, আপনি যাতে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা না করেন, তাতে দুষ্টু ছেলেদের উৎপাত বেশি থাকে। আপনি বাসায় চলে যান ভাবি, আমরা আপনার ফুচকা প্যাক করে বাসায় দিয়ে আসবো। আপনি বাসায় চলে যান ভাবি। তারপর তারপর সত্যি দেখা যায় মায়ের বাসায় সেই দিন সন্ধ্যায় ফুচকার বড় প্যাক দিয়ে যায় কেউ না কেউ, দারোয়ান চাচাকে দিয়ে তারা। মায়া যতক্ষণ পর্যন্ত ফুচকাওয়ালা মামার থেকে চলে আসবে ততক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে আর বারবার মায়াকে বিনয় করে বলবে মায়া যাতে বাসায় চলে আসে সেটা নিয়ে। এত বড় বড় দামড়া ছেলেদের ভাবি ভাবি অনুরোধ করাটা দৃষ্টিকটু লাগে বলে মায়া বাধ্য হয়ে চলে আসতে হয় সেখান থেকে। আর এই সব কিছুর প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে জুই। আজকাল মায়ার সাথে সাথে জুইও অতিষ্ঠ ওই অচেনা জাতির ভাইকে নিয়ে। তবে এতদিন মায়া এই বিষয় নিয়ে ডিপ্রেশনে ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে ছিল এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে গেলে আর আসবে না এই চট্টগ্রামে। তখন এই জাতির ভাইয়ের বিষয়টাও ধামাচাপা পড়ে যাবে। কিন্তু হঠাৎ করে এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবি বলে সম্বোধন করলো, তখনই মায়ার তাক লাগলো এই ভেবে যে এই জাতিগত ভাই নিশ্চয়ই মায়ার বাসার খোঁজ খবর রাখবে। আরিফকে পূর্ব থেকে চিনে এমনটা মনে হচ্ছে না মায়ার। এবার মায়ার নিজ বাড়িতে চলে গেলে যদি জাতির ভাই লোকটা মায়ার জন্য সেখানেও যায় তখন কি হবে? চমকিত মায়ার ধ্যান ভাঙে ফের তপু নামক ছেলেটির মৃদু ডাকে। মায়া এক পলক তপুর দিকে তাকিয়ে বসলো শরীফ নামক ছেলেটির দেখানো চেয়ারে। জুই তখনও মায়ের দিকে অবাক করা নজরে চেয়ে। মায়া ভীতিকর দৃষ্টি তুলতে চোখ মিলল দুজনের। মায়ার চোখের ভয়টা যেন মুহূর্তে পড়ে ফেলল জুই। মায়ার সাথে সাথে জুইয়ের মনেও ভয়ের আশঙ্কা দেখা দিল এই ভেবে যে ছেলেগুলো মায়াকে ভাবি ডাকা শব্দ যদি কোনো কারণে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায় তাহলে বিপদে পড়ে যাবে দুজন। জড়সড় বসা মায়া সাথে সাথে জুইও চুপসে গেল ভয়ে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করল যাতে আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর ভাবি ডাকটা। দেখতে দেখতে জুইয়ের দোয়া কবুল হলো। পুরো ট্রেন জার্নিতে ছেলেগুলো কেউ মায়াকে আর ভাবি ডাকলো না আরিফ বা ফুলবানু বেগমের সামনে। তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিয়ে মায়াদের খেয়াল রেখেছে। ট্রেন আশুগঞ্জ থামায় তাড়াহুড়ায় 2 মিনিটে সবগুলো লাগেজ নামিয়ে দিল ছেলেগুলো। সবাই একে একে আরিফের থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠতে উঠতে তপু আরিফের চোখের আড়ালে যেতে যেতে মায়াকে বলল, আসি ভাবি, আমরা কিন্তু আমাদের ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি, ইনশাল্লাহ। বিয়ে? কোন বিয়ে? কার বিয়েতে থাকবে বলে গেল? মায়ের বোনের বিয়েতে তো ওদের দাওয়াত করেনি আরিফ, তাহলে কোন ভাইয়ের পক্ষ হতে ওরা বিয়েতে থাকবে? উফ! অস্বস্তিতে মায়া ফের ডিপ্রেশনে চলে যাচ্ছে। যন্ত্রণায় পারছে না হাত পা ছড়িয়ে স্টেশনে কাঁদতে। যাকে পাওয়ার তার সন্ধান খুঁজে পাচ্ছে না মায়া, অথচ মায়ার জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, থামাথামির নামই নিচ্ছে না। প্রথমে রিদ খান আর এখন অচেনা জাতির ভাই। রিদ খান তো দেশের বাইরে চলে গেল আজ প্রায় 1 মাস। এই ফাঁকে মায়াও বাড়িতে চলে এসেছে। জীবনে কখনো আর রিদ খানের সাথে দেখা হবে না এটাও নিশ্চিত। রিদ খানকে নিয়ে ঝামেলা মুক্ত। কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া? এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। সব জায়গায় মানুষ লাগিয়ে মায়ার বাড়ি অবধি যদি চলে আসে তখন কি করবে মায়া? মায়ার রাগী বাবা এসব শুনলে নিশ্চয়ই মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দিবে। ডিপ্রেশনে মায়ার এলোমেলো চিন্তায় হঠাৎই ঠোঁট ভেঙে কান্না আসলো। কি করবে উপায় না পেয়ে ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল সেইখানেই। মায়া হঠাৎ কান্নায় ব্যস্ত প্ল্যাটফর্মে মানুষের অনেকের দৃষ্টি কঠোর হলো সে।
জুই, আরিফ, ফুলবানু লাকেজ ছেড়ে মায়াকে ধরল। চিন্তিত গলায় তিনজনই মায়াকে শুধালো। কি হয়েছে জানতে চেয়ে মায়া কিছুই বলল না, শুধু অজানা ভয়ে ফুপাচ্ছে। চিন্তিত আরিফ মায়ের কাঁধ চেপে নিজের কাছে টানলো। বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিলে একটা সময় শান্ত হয় মায়া। তীব্র কোলাহলের গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটে যায় মায়ার। বিরক্তি সূক্ষ্মভাস ললাটে বটে আসলে চোখ মেলে তাকাতে চেয়ে পলক ঝাপটালো মায়া। ঘুমের রেশ পুরোপুরি কাটাতে না পেরে চোখ জ্বলে উঠল তখনই। বিরক্তিতে মায়া উবুর হয়ে বালিশে মুখ গুজে দিল। পাশেই হয়তো জুই ঘুমে আছে ভাবলো মায়া। তাই হাতড়ে জুইয়ের পাশটা চেক করতেই খালি জায়গা পেলে মুখ তুলে তখনই চাইল পিটপিট করে। আশ্চর্য, জুই বিছানায় নেই। তার মানে জুইও উঠে গেছে এতক্ষণে। শুধু কি মায়া এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছিল? এমনটা তো হওয়ার কথা না। মায়া বাড়িতে আসলে সবার আগে মায়া রাগী বাবা ডেকে ঘুম থেকে তুলে সবাইকে নামাজের জন্য, অথচ আজ কেউ ডাকলো না মায়াকে। ঘুমানোর জন্য মায়াকে এত বেলা অবধি ছেড়ে দিল। মায়ার মন সন্তুষ্টি হলো না। বাহিরে গুঞ্জনে মনে হচ্ছে বাসায় ঝামেলা চলছে বড়সড়। কি নিয়ে সবার এত কথা কাটাকাটি চলছে তাও বুঝতে পারছে না মায়া। বিরক্তিতে মায়া বিছানায় উঠে বসল। রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরতে রাত প্রায় 9টা নাগাদ হয়ে গিয়েছিল। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে ঘুমাতে রাত 12টার ঊর্ধ্বে চলে যায়। মায়ার রুমে জুই আর ফুলবানু বেগম ঘুমিয়েছিল রাতে। ক্লান্তিময় ঘুমটা এখনো পুরো হয়নি মায়ার। আরও একটু ঘুমাতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু বাসার সবাই উঠে গেছে তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে। মায়াকে বিছানা ছাড়া দরকার। বিছানায় ঝিম ধরে বসে থাকা মায়া হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইল নিল সময় দেখতে। মোবাইলের সাইড বাটন চেপে স্ক্রিনে আলো জ্বালাতে মায়ার চোখ কপালে উঠল। ভোর 4টা 45 সময় দেখে মায়া ভাবল ফোনের টাইম ঠিক নেই হয়তো, তাই ঘাড় ঘুরিয়ে জানালা ধরে বাইরের পরিবেশটা দেখতে চাইল। কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাহির অবধি যাওয়া সম্ভব হলো না। বিরক্তি মায়া ঘাড়ে ওড়না চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাইরের ঘর থেকে ভেসে আসা গুঞ্জনের শব্দ ধরে সেদিকে হাঁটলো। পা থামলো পরিবারের চিন্তিত চেহারা আর বড় বোনের হিচকি তোলা কন্দন মুখটা দেখে। চোখে ঘুম পলক ঝাপটাতে গায়েব হলো মায়ার। বসার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখল জুই আর নিজের মা চাচি বড় বোন মুক্তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা। কিন্তু কি নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুক্তাকে তাও বুঝল না মায়া। পরিবারের প্রত্যেকের চেহারায় আমাবস্যার ঘোর অন্ধকার লেপ্টে। থমথমে পরিবেশ। বাবা চাচা দুইজনেই সোফায় বসে মত্ত হয়ে। বিষণ্ণ প্রত্যেকের চেহারায় দৃশ্যমান। পরিবারে হঠাৎ কি হয়েছে তার কিছুই জানে না মায়া। কাউকে প্রশ্ন করবে সেটার সাহসও পাচ্ছে না এক একজনের চিন্তিত মুখটা দেখে। জড়সড় মায়া শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে। তখনই আরিফকে দেখলো সকলের চিন্তার অবসান ঘটিয়ে বসার ঘরে ফিরতে বাহির থেকে। আরিফ বসার ঘরে পা রাখতেই চিন্তিত মুখ খুলল মায়ার মা রেহানা বেগম। ওনারা চলে গেছে আরিফ? সোফায় বসতে বসতে শান্ত গলায় উত্তর করল আরিফ। হুম। অধৈর্যের ন্যায় ফের শোধালো রেহানা বেগম আরিফকে। আর কিছু বলেছে ওনারা? কোনো আবদার? হুম। আর কিছু বলেনি মা, ওনাদের আগের কথাই রইল। তবে ফাহাদের নানা নানুকে আমি আগে থেকেই চিনি। চট্টগ্রামে ওনাদের বাসায় আমি গিয়েছিলাম বেশ কয়েকবার। বেশ ভালো মানুষ ওনারা। ফাহাদার মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়াতে বারবার দুঃখ প্রকাশ করেছিল। বেশ অনুতপ্ত ওনার মা। আর মূলত এজন্যই ফাহাদকে নিয়ে মধ্যরাতে আমাদের বাসায় ছুটে আসেন ওনারা ক্ষমা চাইতে। আরিফের কথা শেষ হওয়ার মাঝেই তপ্ত গলায় ফোড়ন কাটে জুইয়ের বাবা জামাল সাহেব। তিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, ওনাদের দুঃখ প্রকাশ দিয়ে আমরা কি করব? একবারের জায়গায় দুইবার বিয়েটা পেছানো হচ্ছে, তাও ওনাদের জন্য। আমরা কি সমাজ নিয়ে চলি না? সমাজের মানুষকে কি জবাব দিব? দুইবার করে বিয়ের কার্ড ছাপানো হয়েছে, সমাজের মানুষকে আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন আবার সবার বাসায় গিয়ে বলি যে আপনারা কেউ আমাদের বিয়েতে আসবেন না। আমাদের মেয়ের বিয়ে আবারও পেছানো হয়েছে, দাওয়াত ক্যান্সেল। এসব গিয়ে বললে মান সম্মান থাকবে আমাদের? সমাজের মানুষের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠব। ওনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে না করা ওনাদের ছেলের বিয়ে। আমরা কি ওনাদের পায়ে পড়ে আছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দিব না এমন বাড়িতে মেয়ের বিয়ে।
আমরা আমাদের মেয়ের জন্য এর থেকে ভালো ছেলের কাছে বিয়ে দিব। তুই ফোন করে ওনাদের না করে দে, আমরা মেয়ের বিয়ে দিব না। বড় ভাই আপনি কিছু বলেন না কেন? চাচার কথায় ডুকরে কেঁদে উঠল মুক্তা। জামাল সাহেব তখনও রেগে। জুই মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে বাবার দিকে। শরীফুল ইসলাম চিন্তিত মুখে বসে। পরিস্থিতির ফ্যাসাদে তিনি। একদিকে মেয়ের বিয়ে, অন্যদিকে সমাজ। তাছাড়া ভাইয়ের কথাও ফেলার নয়। বিয়ের কার্ড দিয়ে দ্বিতীয়বারের মতন সমাজের মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন যদি সবাইকে নিষেধ করা হয় তাহলে অবশ্যই মানুষ হাসাহাসি করবে ওনাদের মেয়ের ভাগ্য নিয়ে। পরিস্থিতির জটিলতা বুঝেই চমকে ওঠে মায়া। বুঝতে পারে বোনের বিয়েটা আবারও পিছিয়ে গেছে, কিন্তু কেন তা এখনো জানতে পারেনি মায়া। হয়তো ফাহাদের সঙ্গে তার পরিবারের লোকেরাও এসেছিল মায়াদের বাসায়। খুব সম্ভবত ফাহাদের বৃদ্ধ নানা নানিও এসেছিল। আরিফের কথাই তো তাই বুঝলো মায়া। সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করছিল সবাই কিভাবে কি করবে। ঘুম থেকে লেট উঠায় ফাহাদের পরিবারের সঙ্গে দেখা হয়নি, কিন্তু মুক্তার বিয়েটা আবারও কেন পিছানো হয়েছে সেইটা বুঝতে পারছে না মায়া। অসহায় আর কৌতূহল মায়ার দ্বিধা কাটালো আরিফ। ছোট বোন মুক্তাকে এক পলক দেখল। পরিস্থিতির চাপে পড়ে সেই তখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা। না নিজের পরিবারকে কিছু বলতে পারছে, আর না ফাহাদকে দোষ দিতে পারছে। সব দোষ তো মুক্তা নিজের ভাগ্যকে দিল। আজ ভাগ্যের জোরে এই অবস্থানে দাঁড়িয়ে মুক্তা। মুক্তার টেনশন বাড়িয়ে দিয়ে বাবা সম্মতি জানালো ছোট চাচার কথায়। তিনি বললেন, জামালের কথাটা ফেলানোর নয় আরিফ। একবারের জায়গায় দুই দুইবার করে বিয়েটা পেছানোতে সমাজের মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের উপর। পরিস্থিতি যাই হোক, এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমরা আমাদের মেয়েকে হাসির পাত্র বানাতে চাই না সমাজের সামনে। বিয়ের কার্ডে ছাপানো তারিখেই বিয়ে হবে মুক্তার, তবে অন্য কারো সাথে। আমার মেয়ে বিয়ে দিব না। তুমি ফাহাদের পরিবারকে এই কথাটা জানিয়ে দাও আরিফ। বাবার গভীর মুখের কথায় আঁতকে ওঠে উপস্থিত সদস্যরা। মায়া ভীত দৃষ্টিতে বোনের দিকে চেয়ে অপরাধীর ন্যায়। মুক্তার কান্নার বেগ আরও বাড়ে। এবার ফুপানো থেকে মৃদু শব্দ কানে বাজে সবার। আরিফ পরিস্থিতির জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করল। বাবা চাচাকে উদ্দেশ্য করে বলল, সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা। আপনি ভালো করলেও সমাজ আপনার পেছনে কথা বলবে, খারাপ করলেও বলবে। আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত। তাছাড়া ফাহাদের পরিবার অন্যায় কোনো আবদার করেনি চাচা। আল্লাহ না করুক আজকে যদি আমাদের পরিবারে কেউ ফাহাদের বাবার পরিস্থিতিতে থাকতো, মৃত্যুর লড়াইয়ে, তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আগে আমার পরিবারের সদস্যকে সুস্থ করে তুলতাম, তারপর বিয়ে দিতাম। আচ্ছা আপনিই বলুন, আজকে যদি আমার আব্বা অসুস্থ হতো তাহলে আপনি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা? করতেন না নিশ্চয়ই। ঠিক তেমনই ফাহাদের পরিবারের হঠাৎ অ্যাক্সিডেন্টে ফাহাদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনো অসুস্থ। আমি নিজে দেখেছি আঙ্কেলের অসুস্থতা কতটা। তাছাড়া ওনারা বিয়েটা ভাঙতে চাচ্ছেন না, শুধু বলছে আজকের মধ্যে ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতিতে মুক্তা ফাহাদের বিয়ে দিয়ে রাখতে। কারণ পরশু আঙ্কেলকে নিয়ে ফাহাদ ও তার পরিবার সিঙ্গাপুর যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরলে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে। ব্যাস এটুকু আবদার তাদের। আর এখানে আমি খারাপ কিছু দেখছি না কাকা। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্টে আঙ্কেলের বুকের পাঁজরের 4টে হাড় ভেঙে গেছে। সেই সবগুলো রিং বসাতে হবে। এতদিন বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা নিয়েছিল হয়তো ভালো হয়ে যাবে ভেবে, কিন্তু হঠাৎ আঙ্কেলের অবস্থা খারাপ হওয়ায় সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ইমার্জেন্সিতে। এমন অবস্থায় কারো পক্ষেই আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়। সেই জন্য বিয়ের ডেট পেছানোর অনুরোধ করতে এসেছেন খান পরিবারের সদস্যরা এই মধ্যরাতে নিজেরা আমাদের বাসায় ছুটে এসে। এতে খারাপ কিছু নেই কাকা, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আঙ্কেল বাইরে যাওয়ার পূর্বে ছেলের বউকে দেখে যেতে চান বলেই এখন আপাতত ঘরোয়াভাবে বিয়েটা দিতে অনুরোধ জানিয়েছে তিনি। আমার সাথে ফোনে কথাও হয়েছে আঙ্কেলের। আমি বিয়েতে সম্মতি দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন যদি আপনারা কোনো কারণে বিয়েটা ভাঙতে চান তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি, বাবা কাকা কাউকেই মানব না। আমি নিজে দাঁড়িয়ে বোনকে বিয়ে দিব ফাহাদের সঙ্গে, তাও আজকে রাতে।
দায়িত্ব যখন নিয়েছি আজকের মধ্যে সব আয়োজনের ব্যবস্থা করব আমি। তারপরে যদি আপনাদের কারো আপত্তি থাকে তাহলে আমাকে বলুন, আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসা থেকে। তারপরেও এই বিয়েটা বন্ধ হচ্ছে না, কারণ মানুষের বিবেক তার সর্বোচ্চ আদালত। আর আমার বিবেক আমাকে এত বড় অন্যায় করতে সমর্থন করছে না। বাকিটা আপনাদের হাতে। আমি আয়োজন করতে বের হলাম। কথাগুলো বলেই তারপর দাঁড়িয়ে যায় আরিফ। উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকিয়ে। বড় ভাই বাবার ছায়া হয়, সেটাই যেন প্রমাণ করলো আরিফ। চলে যেতে গিয়ে আরিফ ক্রন্দনরত মুক্তার সম্মুখে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস গোপন করে আশ্বস্তে হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইশারায় মুক্তাকে বোঝায় আরিফ আছে ওর পাশে, কিছু হবে না মুক্তার। আরিফ বাইরের দিকে হাঁটল। হাতে অনেক কাজ, আপাতত বাজার করতে হবে বিয়ের জন্য। রাতে মুক্তার বিয়ে, দুই পরিবারের সদস্য উপস্থিত থাকবে বাড়িতে। বরযাত্রী খাবারের আয়োজনের লিস্ট বড়। আরিফ যেতে যেতে গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে। এই ঋতু, জুইকে নিয়ে আয় তো, ভাইয়ের সাথে কাজ আছে। ব্যাস, আরিফের এই ডাকটাই যথেষ্ট ছিল মায়া আর জুইয়ের জন্য। হ্যান হয়ে ছুটে তক্ষুনি আরিফের পেছন পেছন। পরিবারের বড়রা কে বা কারা কি করবে তার অপেক্ষা করলো না কেউ। আরিফ ডেকেছে, ব্যাস তাতেই হলো। এক দৌড়ে দরজার আড়াল হতে উল্লাসে ছুটে গেল মায়া আরিফের পেছন পেছন। পরিবারের বাকি মহিলা সদস্যদের মাঝেও আনন্দের উজ্জ্বল চেহারা দেখা গেল। রেহানা বেগম তক্ষুনি নিজের ছোট যা রেনু বেগমকে তাড়া দিতে দিতে বলল, এই রেনু আয় তো, রান্নাঘরে আয়। কত কাজ বাকি, হঠাৎ বিয়ের আয়োজন করা কি চারটেখানে কথা নাকি? এই মুক্তা, যা তো, তোর নানুমাকে নিয়ে ঘরে যা তুই। আর শোন, তোর ফুপিদের ফোন লাগিয়ে বল সকাল 7টার ভেতরে যেন সবাই এই বাড়িতে থাকে। এই রেনু, যা তোর ভাই ভাবিদের দাওয়াত করে আয় তাড়াতাড়ি। বলবি সকাল 10টার ভেতরে যেন সবাই এই বাড়িতে থাকে। যা যা, সবাই গিয়ে যার যার কাজ কর, আমি নাস্তা রেডি করছি। রেহানা বেগম সবাইকে তাড়া দিয়ে ছুটল রান্নাঘরের উদ্দেশ্যে। আজ ওনার কত কাজ, বড় মেয়ের বিয়ে বলে কথা, শ্বাস ফেলার সময় কই ওনার। রেহানা বেগমের কথায় তৎক্ষণাৎ ছুটল রেনু বেগম। স্বামী যে গোমরা মুখে বসে আছে তার খবর নেওয়ার সময় নেই ওনার। বাড়ির বড় মেয়ের বিয়ে, হাতে হাতে কত কাজ বাকি। তাছাড়া বড় বাপি বলেছে আগে রেনু বেগমের ভাই ভাবিদের দাওয়াত করতে, তাই তিনি আগে নিজের ভাই ভাবিদের দাওয়াত করবে, তারপর বড়জাকে রান্নাঘরে কাজে সাহায্য করবে। কে মন খারাপে বসে থাকলো তা আপাতত ওনার দেখার দরকার নেই। দেখতে গেলেই ঝামেলা হবে। তাছাড়া আরিফের কথা একটাও মিছে নয়, অস্বীকার করা দায়। থাকুক দুই ভাই নিজের রাগ নিয়ে বসে, তিনি তো বাড়ির বড় ছেলের কথাই শুনবে। বাড়ির গৃহিণীদের তাড়াহুড়া দেখে দুই ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। দুজনকে যে কেউ পাত্তা দেয়নি বেশ বুঝলো। তবে যদি আরো রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাদিনই যেন কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না, সেটাও বুঝলো দুই ভাই। এই জন্য বিনা বাক্য ব্যয় করে চুপচাপ উঠে দাঁড়ালো দুজন। নিজের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকটতম আত্মীয়দের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু মায়ার পরিবারের নিকটতম আত্মীয় স্বজনেরা মিলে ভরপুর হয়ে আছে সমগ্র বাড়ি। কমপক্ষে 50 জনের ঊর্ধ্বে শুধু মায়েদের নিকটতম আত্মীয় স্বজনেরা হলো। বাকি 20 থেকে 25 জনের মতন হবে ফাহাদের পরিবার থেকে আসা বরযাত্রী। বিকেল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন। বউ সঙ্গে করে নিয়ে যাবে। 2 দিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই। মুক্তা শ্বশুরকে সিঙ্গাপুর বিদায় জানিয়ে ফাহাদও যাবে বাবা মার সাথে। শুধু ফাহাদের ছোট বোন থাকবে বাংলাদেশে নানা বাড়ির খান পরিবারের সঙ্গে। বিয়ে বাড়িতে মেহমানে গিজগিজ করছে। মায়া এতক্ষণ দিব্যি টই টই করে বেরিয়েছে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছে না চঞ্চলতায়। সুন্দর দেখতে একটা চুড়িদার জামাও পরেছে। হুট করে বিয়ে ঠিক হওয়ায় মায়া শপিং করাও হয়নি। সকালে জুই আর মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না, তখনই আরিফ সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছে মায়াকে। সেম দেখতে একটা জামা জুইও পরে আছে। মূলত আরিফ দুজনকে একই রকম দেখতে দুটো জামা কিনে দিয়েছে সকালে। সেই জামা পরেই সারা বাড়িতে টই টই করছে মায়া। আবার ব্যস্ততা দেখে মেহমানদারিও করছে মাঝে মধ্যে শরবত এগিয়ে দিয়ে। মায়ার উৎফুল্লতা শুধু বরযাত্রী আসার আগ পর্যন্ত দেখা গেল। ফাহাদের সঙ্গে মায়ের আগে কখনো দেখা হয়নি। মুক্তার বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়া বেশ কয়েকবার দেখেছে। সরাসরি আজই প্রথম শালি দুলাভাইয়ের পরিচয়, কিন্তু সেই পরিচয়ে বিস্ফোরণ ঘটল হৃদের দাদা দাদির উপস্থিতি দেখে।
দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তবদা খেয়ে চেয়ে থাকলো শুধু আরাব খানের দিকে মায়া। আরাব খান তখনও বরের পেছনে মানে ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। মূলত শালিবিন্দু দুলাভাইকে স্বাগতম জানাতে এসেছিল বাড়ির মূল গেটের ফটকে। যেহেতু আনুষ্ঠানিক বিয়ের আয়োজন ছিল না, তাই গেট ধরার মাধ্যমও ছিল না, কিন্তু মায়া আরাব খানকে দেখেই তবদা খেয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন শুনল ফাহাদের নানাবাই হয় আরাফ খান। মায়ার মোটেও চিনতে ভুল হলো না আরাফ খানকে। এই নিয়ে দুইবার দেখা হয়েছে মায়ার সাথে আরাফ খানের। প্রথম দিন কলেজে, দ্বিতীয় দিন ওনাদের বাড়ির মেজবান দাওয়াতে গিয়েছিল মায়া। তখন মায়ার সর্বনাশ হলো তখন যখন মায়ার ছোট্ট মাথায় আসলো রিদ খানের ফুফাতো ভাই হয় ফাহাদ। এর মানে রিদ খান আমাদের আত্মীয় হয়ে গেল। সম্পর্কে বিআই বিআইন, ছি, আর কোনো সম্পর্ক খুঁজে পেল না। সোজা বিআই ওই পান্তা মুখের রিদ খানকেই হতে হলো। মায়ার জীবনটাই বেদনার। ফাহাদের মামাতো ভাই যেহেতু রিদ খান, এর মানে রিদ খান অবশ্যই এই বিয়েতেও আসবেন। নতুন আত্মীয় বলে কথা, আসবে তো অবশ্যই। মায়া মুখোমুখি হবে আবার। উৎফুল্ল মায়ার মুখটা তৎক্ষণাৎ হৃদের ভয়ে চুপসে গেল। জড়সড় অবস্থায় দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টি ঘুরালো আশেপাশে। না, রিদ খানকে মায়ের চোখে কোথাও পড়েনি। মনে হয় বিয়েতে আসেনি। মায়া শান্ত হতে হতে চমকে উঠল স্টেশনে দেখা হওয়া সেই 4টে ছেলেকে দেখে। এই ছেলেগুলোই তো কাল মায়াকে ভাবি ভাবি ডাকছিল না স্টেশনে। আজ মায়ার বোনের বিয়েতে চলে আসলো কি করে? কার সাথে এসেছে ওরা? নিশ্চয়ই ফাহাদ ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। আচ্ছা, এর মানে কি এই ছেলেগুলো ফাহাদ দুলাভাইয়ের চেনা মানুষ হয়? তার মানে সর্বনাশ, মায়ের কাঁধে নাচছে। আল্লাহ, এই অচেনা জাতির ভাই যদি ফাহাদ ভাইয়ের পরিচিত কেউ হয়, তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ার বোনের সঙ্গে যে ফাহাদের বিয়ে হচ্ছে সেটা। এবার আরো সহজে মায়া অবধি পৌঁছে যাবে বিনা বাধায়। একদিকে রিদ খান তো, অন্যদিকে ওই অচেনা জাতির ভাই লোকটা দাঁড়িয়ে। কোন দিকে পালাবে মায়া? পালাবার পথ তো সবই বন্ধ। অসহায় মায়া তক্ষুনি বুক ফেটে কান্না আসলো। এত ঝামেলার মাঝে ভেবেছিল এবার বুঝি মায়া নিস্তার পাবে সব কিছু হতে, কিন্তু তার কিছুই হলো না। উল্টো সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে ফেলল। চোখের পানি নাকের পানি যখন এক ছিল কাঁদতে কাঁদতে, তখনই কানে আসলো রিদ খান এখনো দেশে ফেরেনি। কবে ফিরবে কেউ জানে না। এই সংবাদটা স্বয়ং আরাব খান দিল আরিফকে। মূলত আরিফ জানতে চেয়েছিল রিদ কোথায়, বিয়েতে কেন আসেনি। উত্তরে আরাব খান এটাই বলল। কষ্ট জর্জরিত মায়া অসহায়ত্ব কমে আসলো রিদ দেশে নেই বলে। মায়া ভাবল রিদ হয়তো এখনো জানে না মায়ার সাথে তার নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে। সেটা জানলে হয়তো মায়াকে অপমান করবে। এই নিয়েও মায়াও কম যায় না। আর একবার অপমান করে দেখুক না মায়াকে। মায়া সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার দিবে। আচ্ছা, ভালো কথা। মায়ার স্বামীর খোঁজটা তো নেওয়া হয়নি। সুমনের সাথে মায়ের কথা হয়েছিল সকালে। সুমন বলেছে বাবা হাফেজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দিবে আজ রাতের মধ্যে। সেই থেকে মায়া ফোনটা হাতে হাতে নিয়ে ঘুরছে এত ব্যস্ততার মাঝেও। যদি সুমন ফোন দেয় সেই আশায়। মায়ার নিখোঁজ স্বামীর খোঁজ পাওয়া নিয়ে প্রশ্ন। এবার যাই কিছু হোক না কেন, মায়া হাফেজ সাহেবের থেকে নিজের নিখোঁজ স্বামীর ঠিকানা নিবেই নিবে। হাফেজ সাহেব লোকটা কেমন ইচ্ছাকৃতভাবে মায়াকে ওর স্বামীর খোঁজ দিতে চাইছে না। মায়ার ফোন ধরে না। রাতে সুমন ফোন করুক। সঠিক তথ্য দিতে না পারলে দরকার পড়লে কালই একবার নরসন্দী চলে যাবে মায়া। তারপর এবার হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা চাই চাই। অন্তত ওই গভীর মুখের পাষাণ রিদ খানকে টক্কর দেওয়ার জন্য হলেও মায়ার গুন্ডা স্বামীকে চাই। সুন্দরভাবে বিয়েটা সম্পূর্ণ হলো ফাহাদ আর মুক্তার। বড় বোনের বিদায় বেলা মা চাচির সেই কি কান্না। মায়াও একটু করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তা করার আর সুযোগ পেল না। মুক্তার সাথে বরযাত্রীর সঙ্গে মায়া আর জুইকেও যেতে বলল মায়ার গভীর বাবা। মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি, এজন্য ভাইয়ের পিছন পিছন ঘুরঘুর করেছে কতক্ষণ, কিন্তু লাভ হয়নি জুইয়ের জন্য। জুইয়ের এক কথা, মায়া না গেলে সেও যাবে না কোথাও। অসহায় মায়া রাগে দুঃখে জুইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে উঠে বসলো মুক্তার পাশে। যেহেতু বউ 2 দিন থাকবে শ্বশুর বাড়িতে, সেহেতু মায়া আর জুইকেও 2 দিন থাকতে হবে মুক্তার সাথে। কথা তো তাই হলো, মায়াও তাই জানে। কিন্তু মায়া মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান কারণ ছিল
মায়া কাল নরসিংদী যেতে চেয়েছিল সুমনদের বাড়িতে, সেটা জুঁইয়ের জন্য সফল হয়নি। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার, কারণ হৃদখান তো আর দেশে নেই। তাহলে মায়ের সাথেও মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। গাড়িতে মুক্তার পাশাপাশি বসতে বসতে মায়া ভাবল বোনের শ্বশুরবাড়ি থেকে ফিরে নরসিংদী যাবে সে। আপাতত এই 2 দিন এইভাবেই যাক। মায়া গাড়িতে বসতেই জুঁইও তক্ষুনি মায়া শৈলের সঙ্গে চেপে বসলো গাড়িতে। মায়ার আগে চোখে দেখতেই দুষ্টু হাসলো জুঁই। মায়া শৈলের সঙ্গে চেপে বসতে বসতে বলল, জানিস ঋতু, আমি না রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। যে সকালে উঠে দেখি হৃদখান আমাদের নতুন বিয়াই রূপে হাজির, 2 হাতে পুঁটলি নিয়ে। জানিস পুঁটলিতে কি ছিল? তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো, বিয়াইন তো আমরা 2 জনই হই হৃদখানের একই, তারপরও তোর বেলায় এত কিপটামি কেমনে করতে পারলো? বুঝাতো তুই আমারে। জুঁইয়ের খোঁচানো কথায় মায়া গাল ফুলিয়ে বসে মনে মনে শপথ করে ফেলেছে এমন বেয়াদব বোনের সাথে আর জীবনেও কথা বলবে না। জুঁই যে ইচ্ছে করেই মায়ার মজা নিচ্ছে হৃদখানকে জড়িয়ে, সেটা বেশ বুঝতে পারছে মায়া। নয়তো এমন হালাল স্বপ্ন কেউ দেখো। হৃদমায়ার প্রেমগাথা পর্ব 17 এখানেই শেষ করছি। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।